রকি আড্ডা, ঘরের মাঠে আড্ডা, কফি হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর শ্যামকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যান্ড শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। নমস্কার দর্শক বন্ধু, আবারও দুই হুজুরের গপ্পর আরও একটা নতুন পর্বে সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যার পেশা সাংবাদিকতা কিন্তু ভালোবাসা সাহিত্য, আর এই দুইয়ের মেলবন্ধনে যিনি তৈরি করে ফেলেছেন দারুণ এক সাহিত্য রস, তার সঙ্গে নানান ভাবনা। সেরকমই মানুষ আজ আমাদের সঙ্গে রয়েছেন কবি, গদ্যকার, তার সঙ্গে সাংবাদিক সরোজ দরবার। তোমাকে সরোজদা অনেক অনেক স্বাগত জানাই। আচ্ছা, এই যে আমি শুরুতেই এতগুলো কথা বললাম, কবি, গদ্যকার, তার মধ্যে সাংবাদিক, কোন পরিচয়টা দিতে তোমার সব থেকে ভালো লাগে? হ্যাঁ, মানে এতগুলো পরিচয় আমি নিজেই শুনলাম, কিন্তু আমি আলাদা করে ভাবিনি যে এতগুলো পরিচয় আছে। মানে ওই একটাই রাস্তা হাঁটতে হাঁটতে নানা রকম পরিচয় কুড়িয়ে কুড়িয়ে চলেছি আর কি। তো কোনোটা যে খুব আলাদা করে দিতে ভালোবাসি বা এরকম, সেটা সত্যিই ভাবিনি আছি। চলতে চলতে জড়িয়ে গেছে পরিচয়গুলো। আচ্ছা, চলতে চলতে যেটা পেয়েছো সেটাই। আচ্ছা, তুমি তো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছো, তারপরে এই জগতে আসা সেটা কিভাবে সম্ভব হলো? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছি, মানে আমার স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা ইঞ্জিনিয়ারিং। আচ্ছা। তো সেখানে তো পড়াশোনার যা দৌড় ছিল, তো আমার মনে হয় এখন যদি আমার কলেজের টিচাররা আমায় দেখেন তো একটু বকাঝকাই দেবেন আর কি, পড়াশোনার যা দৌড় ছিল। তো সত্যি কথা বলতে কি, ইঞ্জিনিয়ারিং পড়া এবং সেটাকে পেশা হিসাবে কন্টিনিউ করে নিয়ে যাওয়া, এটার জন্য যে দক্ষতা এবং শ্রম দরকার, আমি বোধহয় সেটা দিতে পারিনি। তো ফলত ওই গলিটা আমি একটু খেই হারিয়ে ফেলেছি। আচ্ছা। তো যা হয়, পাড়ায় কোনো একটা অচেনা রাস্তায় ঘুরতে ঘুরতে একটা গলি হারিয়ে ফেললে আবার অন্য একটা রাস্তা দিয়ে যেতে যেতে কোনো একটা রাস্তা খুঁজে পাওয়া যায়। অনেকটা সেরকমভাবেই বলা যায় সাংবাদিকতায় চলে আসা। আচ্ছা। খুব যে আটঘাট বেঁধে যে হ্যাঁ সাংবাদিকতায় আসবো এরকম কোনো ভাবনা ছিল না, বরং ওই যে ইঞ্জিনিয়ারিংটা যেখানে ছেদ হলো আর কি, মানে যে জায়গায় থামলাম, সেখান থেকে আস্তে আস্তে অন্য একটা পৃথিবী একটু টানছিল। কাগজ, কালি, প্রেস, প্রুফ, এরকম একটা পৃথিবী, বইমেলা, লিটল ম্যাগাজিন, টেবিল, এইরকম একটা পৃথিবী, পত্র পত্রিকা, এর সঙ্গে জড়িয়ে পড়ছিলাম একটু একটু করে। তো আমার এক দাদা, রাজাদা আমাকে জোর করেই ওই যাদবপুরের গেটটা একদিন পের করে দিয়েছিল যে পরীক্ষাটা অ্যাটলিস্ট দিতে হবে। তো সেই পরীক্ষা দেওয়া এবং তারপর পাকে চক্রে সাংবাদিকতা, মাস কমিউনিকেশন নিয়ে পড়া এবং সেখান থেকে সাংবাদিকতায় চলে আসা। এবং তুমি যেমন বলছিলে, সেক্ষেত্রে একটা পরিচয় আমার সঙ্গে জুড়ে গেছে যে সাংবাদিক। আর সাহিত্য রসে প্রবেশ কিভাবে? সাহিত্য রসে প্রবেশ মানে লেখালেখির শুরুটা এক্স্যাক্টলি কবে ঠিক বলতে পারবো না। ছোটবেলা থেকে পড়ার পরিবেশ তো ছিল বাড়িতে, যে বই পেতাম সে বই পড়তাম এরকম। ওই পর্বটাতেই আমার মনে হয় যে সময়টা আমি ওই ইঞ্জিনিয়ারিংয়ের শেষের দিকটায় আছি, সেই সময় থেকেই আমি একটু একটু করে লেখা শুরু করি। আচ্ছা। এবং সেই সময়ই আমার প্রথম একটা লেখা প্রকাশিত হয়। সেখান থেকে আস্তে আস্তে সাহিত্যের দিকে ঢুকে পড়া বা লেখালেখির চর্চাটা আর একটু সিরিয়াসলি করা যেটাকে বলে, সেটার দিকে ঢুকে পড়া। তোমার বোধহয় শুরু চলতি হওয়ার পংক্তি দিয়ে। হ্যাঁ, ওটা আমার কবিতার বই। হ্যাঁ। আচ্ছা, কবি থেকে গদ্যকার হয়ে ওঠার গল্পটা একটু শুনবো। কবি থেকে গদ্যকার হয়ে ওঠা বলতে আমার যে চিন্তা ভাবনা, যেটা মানে আমরা যে সময়টায় মানে মাঝ 90 থেকে 2000-এ ঢুকছি, এই সময়টা একটু অন্যরকম। মানে অন্যরকম, এবার যেটা হয় কি, প্রত্যেকটা প্রজন্মই বলে তার সময়টা অন্যরকম আর কি। আমার আগের প্রজন্মও বলতো, আমার পরের প্রজন্মও বলবে, সেটা না। এই মাঝ 90-এর সময়টায় অনেকটা বদল হচ্ছে, অনেক কিছু চেঞ্জ হচ্ছে। আমরা যেন মানে একটা বইয়ের দুটো পাতাকে একসঙ্গে দেখতে পাচ্ছি এরকম আর কি। মানে আমাদের একদিকে এসটিডি বুথও আছে, একদিকে হাতে মোবাইল ফোনও চলে আসছে, একদিকে কফি হাউসের আড্ডাও আছে, আবার সোশ্যাল মিডিয়ার যে জায়গাটা, সেই আড্ডাটাও আস্তে আস্তে জমে উঠছে আর কি।
ফলত একটা রূপান্তর পর্ব ওই সময়টা খুব চলছিল, এবং আমরা যারা সেই সময়টার মধ্যে দিয়ে হাঁটছিলাম, বড় হচ্ছিলাম, দেখছিলাম, সময়টাকে শুষে নিচ্ছিলাম, আমাদের গায়ে ওই দুরকমই ছাপ পড়ছিল। একটা ধরো পুরনো জল ছাপও একটু আছে, আবার নতুন একটা স্টিকারও যেন আমাদের গায়ে এসে পড়ছে আর কি। তো এই সময়ের যা চিন্তা ভাবনা, যা আমাকে ভাবায়, যে সময়টার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, তার খুব অভিমান, যন্ত্রণা, কিভাবে আমরা বেঁচে আছি, কি আমাদের দেখানো হচ্ছে, সেইগুলোর প্রাথমিক ভাবনাটা আমি হয়তো কবিতাতেই প্রকাশ করতাম, এখনো করি, তবে সেই কবিতা লেখার সংখ্যাটা হয়তো কমে গেছে। কিন্তু ওই সময়টা জুড়ে না এক ধরনের চর্চার পরিবেশ তৈরি হয়েছিল আর কি। সোশ্যাল মিডিয়া তার একটা বড় ভূমিকা ছিল, যেটা বলছিলাম ওই দুটো পাতা দেখতে পাচ্ছি, একদিকে আমাদের পত্রপত্রিকা, আমরা লেখা পাঠাচ্ছি, আমাদের লেখা বা কোনো এক বন্ধুর লেখা হয়তো প্রকাশ হচ্ছে, সেই নিয়ে একটু উল্লাস করছি সকলে। আবার একই সঙ্গে অনেকগুলো ওয়েব চেন একসঙ্গে চলে আসছে, সোশ্যাল মিডিয়ায় লেখালেখির চর্চা হচ্ছে একদম। মানে আজকে আমি এক ধরনের ভাবনা ভাবছি, আমি দেখতে পাচ্ছি যে আমার সমসময়ে যে লিখছে সে পাশে কিরকম ভাবনাটা ভাবছে, সিনিয়র লেখক, অগ্রজ লেখক যারা, তারা কি ভাবছেন, কিভাবে বলছেন। মানে আমি তোমায় বলছি, কবিতার ক্লাস যে পড়া দরকার বা পড়তে হবে, সেটা আমি সোশ্যাল মিডিয়ায় আমার অগ্রজ বলেছিলেন আর কি। এরকম প্রচুর পরামর্শ। তখনও আসলে সোশ্যাল মিডিয়াটা এরকম ছিল না যে সোশ্যাল মিডিয়া সাজেস্ট করছে আমাকে কি করতে হবে, আমরা তখন বেছে নিতে পারতাম যে আমরা কোন বৃত্তের মধ্যে থাকবো আর কি। সেই জায়গা থেকেই চর্চা শুরু হলো, এবং অনেকগুলো ব্লগ জেন হচ্ছিল একসঙ্গে। তো তাদের মধ্যে থেকে যারা ব্লগ জেনগুলো সম্পাদনা করতেন, তাদের মধ্যে থেকেই তখন যা গদ্য লিখতাম, তারাই বলতেন যে তোর গদ্যের মধ্যে গল্পের বীজ আছে, আভাস আছে, তুই গল্প লেখার চেষ্টা কর। তো সেই করতে করতে গল্প লিখতে চলে আসা আর কি। তোমার গল্প থেকে কি আজকে আমরা কিছু শুনতে পারি? এটা আমার, এই গল্পটির নাম শান্তি পর্ব। মানুষের পক্ষে মানুষ বইতেই গল্পটি আছে। আমি একটু অংশ শোনাচ্ছি। এখানে রথিন বলে একটি চরিত্র আছে, যার কাছে দেখা হয়তো একটু অন্যরকম। মানে তিনি হয়তো ভাবছেন যে আমরা যা দেখছি তাই কি ঠিক, বা নাকি আমাদের এটা দেখানো হচ্ছে, নাকি আমাদের অন্য কিছু দেখা উচিত ছিল। এইরকম করতে করতে গল্পটা এগিয়ে যে জায়গাটা শেষ হচ্ছে, সেই জায়গাটা আমি একটুখানি পড়ছি। রথিনের স্ত্রীর নাম সন্ধ্যা। আচ্ছা সন্ধ্যা, এই যে চারিদিকে এত খারাপ ঘটনা, বেঁচে থাকাটা যে এত তিক্ত হয়ে উঠেছে দিন দিন, অথচ এর ভেতর তোমাকে আমাকে যে বেঁচে থাকতেই হচ্ছে, সেটা তো একরকমের নৃশংসতা। এতে কষ্ট হয় না তোমার? সন্ধ্যা বলেন, তা দেখে শুনে কষ্ট হয় বই কি, কই কখনো কিছু বলো না তো। কি বলবো, আমার সংসার আছে, তোমরা সবাই ভালো আছো, এই নিয়ে আমি খুশি, ব্যাস। আর কিচ্ছু মনে হয় না তোমার? মনে হয় না যে এই সব না হলেই ভালো হতো, পারি তো এখনই বদলে ফেলি। সন্ধ্যা চুপ করে থাকেন খানিকক্ষণ, তারপর বলেন, সবাই তো সবটা বদলে ফেলতে পারে না, দুনিয়াটা কি আর আমার কথা শুনে চলবে? কিন্তু আমার সংসারটা আমার, দুটো মানুষকে যে সুখে বেঁধে রাখতে পারি, ওটুকুতেই আমার ভালো লাগা। রথিন থম মেরে যান, যেন বুঝতে পারেন সংসারের দিকে তার দেখা আর সন্ধ্যার দেখা এক নয়। সন্ধ্যাও তবে এই পৃথিবীর নৃশংসতা থেকে এসকেপ করেছে সংসারের ভেতর ঢুকে, কিন্তু রথিন সেই আশ্রয় সেভাবে চিনতে পারেননি। অনেকক্ষণ পর সন্ধ্যা কথা বলেন, আর সন্ধ্যার সেই গলার স্বর এতদিনে যেন একেবারে অচেনা মনে হয় রথিনের। সন্ধ্যা বলেন, তুমি এমন কেন করো রথিন? রথিন বলেন, কষ্ট হয় সন্ধ্যা, সব হারিয়ে ফেলার কষ্ট। তা নিয়ে তো কেউ কিছু বলে না, প্রতিদিন প্রতি মুহূর্তে কষ্ট হয়, অথচ সারা পৃথিবী নীরব, নিশ্চুপ, নির্বাক। পৃথিবী এত নৃশংস হয়ে গেল কি করে? সন্ধ্যা বলেন, হয়তো এমনই ছিল, আমরা অল্প বয়সে অন্যভাবে দেখতাম। সন্ধ্যার থেকে এমন কথা শুনবেন আশা করেননি, একটু যেন চমকে ওঠেন রথিন। তারপর বলেন, বন্ধুরা এখনও এর দোষ ওর দোষ ধরে, কোন পার্টি এলে ভালো হবে বলতে থাকে। আমি তাদের বলতে পারি না, এই যে আমাদের ছেলেপুলেরা পার্টি থেকে সরে গেল, সে কাদের জন্যে? আমাদের দোষগুলো কে আর কবে স্বীকার করবে? খানিক চুপ করেন রথিন, তারপর যেন অনেক কিছুর পর একটা সিদ্ধান্তে পৌঁছেছেন, এইভাবে বললেন, আমার চারিদিকে এত নৃশংস মস্করা বিধ্বস্ত লাগে, আমি সহ্য করতে পারি না। আমি তাই অন্য কিছু দেখি। শ্রমণা ঠিকই বলেছে, আমি পালাচ্ছি, পালাতেই চাইছি। সন্ধ্যা বলেন, সে আবার কি, কোথায় পালাবে? এ কথারও উত্তর দেন না রথিন, চেয়ে থাকেন জানলার বাইরে। দেখেন পাড়ার অনেক পুরনো একটা গাছ দাঁড়িয়ে আছে, কে তাকে লাগিয়েছিল আর মনে নেই। এই পাড়া কত বদলে গেছে, পুরনো মানুষ চলে গিয়ে নতুন কিসিমের লোকে ভরে গেছে। কেউ কাউকে চেনে না পাড়ার ভিতর, কেউ কাউকে চেনে না। পাড়ার ভেতর সেই পুরনো গাছটা তবু রয়ে গেছে।
গাছটাকে এখন রথিনের বহু পুরনো একজন মানুষ মনে হয়, যেন অতীতের বন্ধু। বেচারার তো পালাবার জন্যেই এক জায়গাতেই কাটিয়ে দিচ্ছে জীবন, দেখছে সব কিছুই, তবু নির্বাক। কিন্তু রথিন তো গাছ হয়ে যেতে পারেন না, গাছটাও রথিন হয়ে উঠতে পারেন না। দুজনের মধ্যে তাই থেকে গেছে এক জানলা দূরত্ব। দেখা এক রকমের দূরত্ব, দেখা এক রকমের ভিন্ন মত, দেখা তাই এসকেপ। হয়তো রথিন বুঝতে পারেন না কোনটা ঠিক আর কোনটা ভুল। পুরনো সেই গাছের দিকে তাকিয়ে তিনি শুধু অস্ফুটে বলেন, আর কটা দিন বেঁচে থাকতে চাই এই পৃথিবীটায়, না হয় এরকম করি পালিয়েও তো কেউ কেউ বাঁচে। তখন অবশ্য তার পাশে কেউ ছিল না। সন্ধ্যা যে কখন ফিরে গেছেন তার সংসারে এবারও খেয়াল করেননি রথিন। বাহ, অসাধারণ। মানে তুমি বলছিলে আর আমি চোখের সামনে দৃশ্যগুলো ভাবছিলাম। ছোট গল্প ভাবনা নিয়ে কি বলবে? এটা খুব বড় পরিসর আলোচনার ছোট গল্প ভাবনা। আমি পরিসরটাকে একটু ছোট করে আমার নিজের লেখার ছোট গল্পের ভাবনার কথা বলছি। যেটা আমি শুরুতেই বলছিলাম যে আমার কবিতা ভাবনা হোক বা যে কোনো লেখালেখিরই ভাবনা হোক, সেখানে সময়ের একটা খুব গুরুত্বপূর্ণ আমাকে ভাবায়। যে এই যেমন রথিনের গল্পটার ক্ষেত্রে যেটা বলছিলাম, বা আমাদের সাম্প্রতিক সময়, তার রাজনীতি, সে আমাদের কিভাবে বাঁচিয়ে রেখেছে, কিভাবে দেখাচ্ছে, কিভাবে দেখতে শেখাচ্ছে, এটা আমাকে ভাবাতে থাকে। আমি তোমায় বলছি, লুক্সেমবার্গ একবার একটা চিঠি লিখেছিলেন, সম্ভবত জেল থেকে বেরিয়ে এক্ষুনি মনে করতে পারছি না। লুক্সেমবার্গের চিঠিটায় উনি পড়ছেন যে শহর থেকে সব গান গাওয়া পাখিগুলো হারিয়ে গেছে। আচ্ছা, তো আমরা কি এটাই দেখবো যে গান গাওয়া পাখিগুলো হারিয়ে গেছে? না। পাখিগুলো কেন হারিয়ে গেছে? না, যেভাবে কৃষি হয়েছে, যেভাবে নগরায়ন হয়েছে, যেভাবে বনায়ন হয়েছে, তার ফলে ওই পাখিগুলো আদতে নিশ্চিহ্ন হয়ে গেছে। এবং সেখান থেকে লুক্সেমবার্গের মনে পড়ছে যে একটা প্রজাতি, একটা জনজাতি, তারাও এইভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। সুতরাং ওই যে গান গাওয়া পাখিদের হারিয়ে যাওয়া আর ওই এক জনজাতির হারিয়ে যাওয়া কোথাও একটা মিলে যায়। আমার মনে হয় আমি যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি তার ভেতর যা যা আছে, আমি যদি ওইভাবে দেখতে পারি, ওই গান গাওয়া পাখি হারিয়ে যাওয়া আর একটা জনজাতির মিলিয়ে যাওয়া, এর মধ্যে যে সাঁকোটা আছে, যে রাজনীতিটা আছে, সেটা যদি আমি আমার গল্পে ধরতে পারি। কিন্তু হয়তো কোনো সিদ্ধান্ত নয়, নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর দায় গল্পের নেই। কিন্তু আমি সবসময় চাই যে যিনি গল্পটা পড়ছেন, যদি কেউ পড়ে থাকেন এই গল্পটা, বা আমার লেখা যদি কেউ পড়ে থাকেন, তিনি যেন এই তর্কটার মধ্যে ঢুকে পড়েন, বা এই আলোচনাটার মধ্যে ঢুকে পড়েন, যে আলোচনাটার মধ্যে বা যে সময়টার মধ্যে আমি ঢুকে বসে আছি আর কি। এইটুকুনি, মানে আমার গল্পের ক্ষেত্রে এইটুকুনি আমার গল্প ভাবনা আর কি। গল্পের কথা বলতে বলতেই বলি, কোন গল্পকারের গল্প তোমায় বেশি আকৃষ্ট করে? এটাই যেটা হয়েছে যে আমার তো যেমনটা তুমি শুরুতে বললাম, আমি তো ইঞ্জিনিয়ারিং পড়াশোনা থেকে এসেছি। ফলত যে সাহিত্যের যে একটা নিয়ম মাফিক পার্ট বা স্ট্রাকচার, একটা ধরা বাঁধা যে পার্ট, তার সৌভাগ্য সুযোগ কোনোটাই আমার হয়নি। তো ফলত এক্ষেত্রে যা হয়েছে যে আমি যখন যা পেয়েছি তখন তাই পড়েছি। এবং পড়ে আমি যেটা, মানে কি বলবো, আমাদের ক্লাসিক্স, আমাদের মানে শুধু রবীন্দ্রনাথই এখনো সব পড়ে শেষ করতে পারিনি। বিভূতিভূষণ, তারাশঙ্কর পড়া এখনো বাকি থেকে গেছে। তো ওই বিষ্ণুপুরের সেই রাসমঞ্চ আছে না, চারিদিক থেকে ঘোরা যায়, তো বাংলা সাহিত্যের এত বড় একটা পরিসর, তার কতটুকুনি বা পড়তে পেরেছি। ঠিক কথা। তো সেই পড়তে পড়তে যা পেয়েছি তাই পড়েছি। দেবেশ রায়ও পড়েছি, শ্যামল গঙ্গোপাধ্যায়ও পড়েছি, হয়তো অশ্বমেধের ঘোড়া পড়ে অস্থির লাগছে, মতি নন্দীকে পড়ছি অস্থির লাগছে, যা পড়ছি, রবিশঙ্কর বলকে যখন পড়ছি তখন অন্যরকম লাগছে। আবার নবারুণ ভট্টাচার্য তো না পড়ে হয় না। আবার তার সঙ্গে আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বা জীবনানন্দ দাশকে যখন পড়ছি, যখন কোথাও একটা মিল খুঁজে পাচ্ছি বলে মনে হয়, বা রবীন্দ্রনাথকে যখন একবার পড়েছি হয়তো কিছু কিছু জায়গা, এখন যখন আবার করে রবীন্দ্রনাথকে পড়ছি, তার ভিতরে নানা জিনিস আবিষ্কার করছি, তখন আরও বেশি মনে হয় যে আরও তো পড়া রয়ে আছে। সুতরাং কে উৎসাহিত করেছে বলতে পারি যে এই যে সামগ্রিক আমাদের ধারাটা, আবহমানের সাহিত্যের ধারা, তার থেকে যতটা পারি শিখে নেওয়ার চেষ্টা করছি আর কি। মানে শিক্ষার্থী হয়ে থাকা ছাড়া এই আমাদের
সাহিত্যের থেকে মানে বড় সৌভাগ্যের বিষয় আর তা তো কিছু হয় বটেই, না। শেখার কোনো শেষ নেই, আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখছি। আর সাহিত্যের জগৎ যেভাবে আমাদেরকে শিখতে শেখায়, জানতে শেখায়, সেটা বোধহয় অন্য কোনো জগৎ শেখায় না। এবার উপন্যাসে আসি, তোমার উপন্যাসে প্রবেশ কিভাবে? গল্পটা লিখছিলাম, উপন্যাস আমি একটা বিষয় নিয়ে ক্রমাগত ভাবছিলাম এবং সেটা লিখতে শুরু করেছিলাম, মানে আচ্ছা। কি হবে না হবে জেনেই লিখতে শুরু করেছিলাম। তো বেশ কিছুটা লেখা হয়ে যাওয়ার পর দেখলাম যে হয়তো এটা একটা উপন্যাসের দিকে বাঁক নিতে পারে। হুম। তার আঙ্গিক বৈশিষ্ট্যগুলো হয়তো আমার অজান্তেই সেই লেখাটার মধ্যে আমি নিয়ে চলে এসেছি আর কি। তো আমাদের বাংলা, তার যে ঐতিহ্য, সমৃদ্ধি, সেই বাংলাটার কথা যখন পড়ছিলাম, সেই বাংলাটাকে কল্পনা করার চেষ্টা করছিলাম, যে বাংলায় আমরা এখন আছি বা যে এই সময়ে এখন আমরা আছি, আমাদের অতীত, আমাদের স্মৃতি আর সত্তা যদি ধরি আর কি। তো এই স্মৃতি আর সত্তার মাঝখানে বসে থাকা আমি একজন মানুষ। আমার কাছে আমার স্মৃতি আছে, আমি বর্তমানে আছি। তো এই দুটোর সঙ্গে যেন একটা কথোপকথন ঘনিয়ে ওঠা একটা লেখা তৈরি হচ্ছিল আর কি। আস্তে আস্তে সেটা একটা উপন্যাসের রূপ নেয় এবং যখন লেখাটা হয়ে যায় তখনও মনে হয় যে মানে লেখাটা আমি শেষ করে ফেলেছিলাম। সেটি একটি ব্লগ জিনে প্রকাশ হওয়া শুরু হয়েছিল, শুরু হবে কথা হচ্ছিল, তখনও যেন মনে হয় যে কি একটা বাকি থেকে গেছে আর কি। মনে হলো যে এই যে গল্পগুলো আমি বলছিলাম, এই গল্পগুলো তো আমাকেও কেউ বলছে, কেউ একজন গল্প বলছে আমাকে আর কি। আমার স্মৃতি বোধহয় আমাকে গল্প বলছে। সেখান থেকে আবার প্রথম পরিচ্ছদটা তারপরে আবার মানে লিখি আর কি, যেখান থেকে শুরু হয়েছিল তার পরের অংশটা লিখি। তো সব মিলিয়ে সেটা একটা উপন্যাসের রূপ নেয়। সিলি পয়েন্ট বলে একটি ব্লগ জিনে সেটা প্রকাশিত হয় এবং পরে বই হয়ে গেল সোনার বাড়ি জমি উপন্যাসটা। আচ্ছা, তো তোমার মানে অনেকখানি সময় আমরা কথা বলছি, তো এর মধ্যে তোমার লেখার আমরা কি আরেকটু অংশ শুনতে পারি? আমি তাহলে সোনার বাড়ি জমি থেকে একটু অংশ শুনি। বেশ বেশ। এখানে এই চরিত্রটির নাম শেমিমা। আচ্ছা। তো শেমিমা লোক সংগ্রহ, লোক গবেষক হিসাবে কাজ করতে পছন্দ করে। তো শেমিমার একটুখানি একটা মনে হওয়ার কথা, আচ্ছা, ছোট্ট একটু অংশ, সেটা সোনার বাড়ি জমি থেকে শোনাচ্ছি। বেশ। শেমিমার একদিন মনে হচ্ছে সে তার ঠাকুমার কথা মনে পড়ছে। ঠাকুমাকে সে যে খুব বেশি দেখেছে তা নয়, সেই কোন ছোটবেলায় একটা মেয়ে নিজের ঘর বসত ছেড়ে চলে গিয়েছিল অচেনা একটা মুলুকে। সে কথা যতদিন আয়ু ছিল একদিনও ভুলতে পারেনি শেমিমার ঠাকুমা। দেশ যে কারা কেন ভাগ করেছিল সে তো জানতো না। তারপর থেকে এপার আর ওপার কেবল উচ্ছিন্ন মানুষের ঢল। সে বড় কষ্টের দিন, মন খান খান হওয়ার দিন। সেই ছোটবেলায় শেমিমার ঠাকুমার একজন খেলার সাথী ছিল। পিঠোপিঠি ঘর তাদের, উঠি বলতে একসঙ্গে, বসি বলতে একসঙ্গে। কত দুষ্টুমি, হাসাহাসি, কান্নাকাঠি সব ভাগ করে দুই বালিকা তত্তরিয়ে বড় হচ্ছিল। হঠাৎ একদিন পড়ে রইল খেলনা বাটি। এমন দিন এলো যে একজনকে চলে যেতে হয়েছিল তাদের ঘর ছেড়ে। শেমিমার ঠাকুমা থেকে গেল এখানেই, যা হবে এই দাসের মাটিতেই হবে এই ভেবে। তার সাথীর বাবা তখন ভাবছিল নতুন দেশে তারা অনেক ভালো থাকবে, অনেক সম্মান নিয়ে থাকবে, প্রতিপত্তিও হবে। তার মনে হয়েছিল যেভাবে দেশটাকে ভাঙা হচ্ছে তাতে তাদের প্রাপ্য সম্মান এখানে ভবিষ্যতে দেবে না কেউ। এখানে দ্বিতীয় হয়ে থাকার চেয়ে কোথাও প্রথম হয়ে থাকা ভালো, হোক সে অচেনা কোনো ভূমি। একই মাটিতে দাঁড়িয়ে একই শস্য হাওয়ার ভেতর থেকে জীবন খুঁটে পাওয়া দুটো মানুষ ভাবলো একেবারে দুরকম ভাবনা। তাদের পথ গেল বেঁকে, একেবারে নিয়তি, যেন তা খণ্ডানো যায় না কিছুতেই। সেদিন কেউ ছোট দুটো মেয়েকে জিজ্ঞেস করেনি যে তাদের আলাদা হয়ে থাকতে কেমন লাগবে। বাচ্চা মেয়ে তো, কোন ছাড়। দেশটা যখন ভাগ হয়েছিল তখন কি আর কেউ মানুষকে জিজ্ঞেস করেছিল যে ভাঙা দেশে আলাদা হয়ে থাকতে তাদের কেমন লাগবে? যার হাতে ছুরি সে ছুরি চালায় এলোপাথারি, রক্ত বের হয় অন্যের বুকে। শেমিমার ঠাকুমার সঙ্গে তার সইয়ের আর কোনোদিন দেখা হয়নি। সেই না দেখা হওয়ার অভাবনীয় কায়দায় পূরণ করেছিলেন ভদ্রমহিলা। শেমিমার মনে পড়ে ছোটবেলায় যখন সে কোনো বিষয়ে বায়না করে মায়ের কাছে বকা খেয়ে কান্নাকাটি করত, তখন তার ঠাকুমা গল্প শোনাতে বসত তাকে। আর সেই সব গল্পে আর যেই থাকুক না কেন অবধারিত থেকে যেত তার সেই ছোটবেলার হারানো সাথী। গল্পের ভেতরও সেই সাথীকে হারিয়ে ফেলত ঠাকুমা। তারপর কত ঘটনা ঘটত, কত দত্তি দানো যুদ্ধ হতো, শেষমেশ আবার দুজনের দেখা হতো।
তারা একটা পুকুর ঘাটে বসে জলের দিকে তাকিয়ে গল্প করত, একটা দুটো করে মুড়ি ছুঁড়ে দিত, আর ছোট ছোট মাছ এসে সেই মুড়ি খেয়ে গেলে তারা কী যে আনন্দ পেত। এ সবই ঠাকুমার মন গড়া গল্প, কিংবা সত্যি। যাই হোক না কেন, ঠাকুমার কাছে যেন গল্প মানে ছিল তার সেই হারানো সাথীটিকেই খোঁজা, এর বাইরে মহিলার কিছু জানতেন না। সম্ভবত দেশের ধারণাও তার কাছে এর বেশি কিছু ছিল না, ছিল কেবল যা হারিয়ে ফেলেছে তাকে খুঁজে পাওয়া, দূরত্ব মুছে আবার সব এক হওয়া। কিন্তু তা তো হবার নয়। সিমিমার আজ মনে হয় ঠাকুমা নিজেই যেন অবিভক্ত একখানা দেশ। বাহ, আমি কিছুটা আন্দাজ করতে পারছি তোমার এই লেখার প্রেক্ষাপট, তাও একটু তোমার মুখ থেকে শুনতে চাইবো এই সোনার বাড়ি জমি উপন্যাসের প্রেক্ষাপট সম্পর্কে। প্রেক্ষাপট বলতে যেটা বলছিলাম যে এখানে একটা প্রেমের সম্পর্ক আছে, কিন্তু সেই প্রেমটা হয়তো আমরা যেরকম ভাবি সেরকম নয়। হয়তো সেখানে দুই ধর্মের মানুষ এসে জুটছেন আর কি সেই প্রেমের সম্পর্কটার মধ্যে। এবং সেক্ষেত্রে আজকের সময়ে দাঁড়িয়ে তাদের যে সমস্যা এবং সংকটগুলোর মুখে পড়তে হচ্ছে, তার সঙ্গে আমাদের অতীতকে মিলিয়ে দেখা। আমরা যেভাবে প্রেমকে উদযাপন করতাম, আমাদের দেশ, আমাদের অতীত, আমাদের বাংলা যেভাবে প্রেমকে উদযাপন করত, আমি গীতিকা কাব্য থেকে কিছু কিছু রেফারেন্স এখানে ইউজ করেছি। তো সেই দুটোকে মিলিয়ে দেখা যে আমাদের তো চলার পথে যদি আমরা এতটা এগিয়েছিলাম বা এই পর্যন্ত যখন আমরা উদযাপন করতে পেরেছিলাম, তাহলে আবার কি আজকে এই নতুন সংকটটার কাছে আসার দরকার ছিল নাকি এখান থেকেই এগিয়ে যাওয়ার কথা ছিল? আমি তোমায় যেটা বলছিলাম যে আমার মনে হয় না যে আমি এখানে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পেরেছি বা আমি তোমাকে কিছু বলছি যে দেখো এইভাবেই ভাবা উচিত। আমার মনে হয় যে একটা চলার একটা কথোপকথনের জায়গা হয়তো তৈরি করা যায়, যেখানে তুমিও হয়তো পড়তে পড়তে ভাববে বা যিনি পড়বেন তিনিও হয়তো পড়তে পড়তে ভাববেন যে সত্যি হয়তো আমাদের এই জায়গাটা একটু ভাবা দরকার, বা শরৎ যেটা বলছে সেটা ঠিক নয়, এটাকে এরকম ভাবে হওয়া উচিত, তার একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি হতে পারে, যা কিছু হতে পারে। কিন্তু আলোচনাটা হোক, কথোপকথনটা হোক, সেটা যেন থেমে না যায়। আমি আমার জায়গায় গ্যাঁট হয়ে বসে থাকলাম, তুমি তোমার মত নিয়ে গ্যাঁট হয়ে বসে থাকলে, এই বিভেদ যেন না থাকে। কোথাও একটা এই আলোচনাটা হোক। হতে পারে তোমার একটা মত আছে, আমার একটা মত আছে, মতগুলো চলতে থাকুক, একসঙ্গে চলতে থাকুক। সরোজদা কিন্তু অসাধারণ লেখক, সেটা আমরা দুটো লেখার অংশ শুনেই বুঝতে পারলাম যে কি চমৎকার লেখা তুমি লিখেছ। আচ্ছা, এবারে একটা প্রশ্ন করি যে তুমি তো সাংবাদিকতাও করছো, লেখালেখিও করছো, দুটো সামলাচ্ছ কিভাবে? দুটো কি কোনোভাবে একে অপরের পরিপূরক, নাকি কোথাও গিয়ে দুটো একটা জায়গায় গিয়ে সংঘাত ঘটছে? না, আমার ক্ষেত্রে আমি বলতে পারি আমার ক্ষেত্রে সংঘাতের কোনো জায়গা নেই। আচ্ছা, বরং ভীষণই পরিপূরক হয়েছে। আচ্ছা, হ্যাঁ, লেখার সময় হয়তো যেহেতু সংবাদ মাধ্যমে কাজ করার, তুমি জানবে যে সংবাদ মাধ্যমে কাজ করে সে একটু বেশি টাইম ডিমান্ডিং, তো সেটা বাদ দিলে যেটা বলছিলাম যে আমার সময়টাকে তো আমি ছাড়া আর কেউ জানবে না। এই যে প্রত্যেক দিনের এতগুলো ঘটনা, এত জিনিস ঘটছে আমার চারপাশটাকে আমি ঘটনার সূত্রে দেখতে পাচ্ছি, এটা কিন্তু পরের দিন কাগজে পড়া বা খবরে দেখা এক জিনিস, আর সেইটার সঙ্গে তার সঙ্গে সহবাস করা, তার সঙ্গে থাকা সেই সময়টা যখন হচ্ছে সেইটা আলাদা জিনিস। সেটা আমার ভেতরে যে অনুভূতির জন্ম দিচ্ছে সেইটাই কোনোভাবে লেখায়, হ্যাঁ, সেটা কিন্তু আমার লেখাকে মানে আদতে পুষ্ট করছে। আমার সঙ্গে এই সংঘাত কখনো বাঁধে না, বরং আমি বলতে পারি যে এই সংবাদ মাধ্যমে কাজ করার সূত্রে আমি আমার ভাবনা চিন্তাকে অনেক বেশি তীক্ষ্ণ করতে পেরেছি। সেটা জানি না, মানে না কাজ করলে তখন কি হতো সেটা জানি না। বেশ অসাধারণ। সত্যি আমরা প্রতিনিয়ত যা দেখছি, যা ঘটছে আমাদের চারপাশে, সেটা থেকে নিয়ে আমরা যদি কোনো কিছু লেখালেখি করি বা আমাদের যে শিল্প সেটার মধ্যে কাজে লাগাই, সেটা কিন্তু আরও অনেকখানি সমৃদ্ধ হয়ে ওঠে, যে কথা সরোজদা আমাদেরকে এক্ষুনি বলল। ঠিক একইভাবে সরোজদার লেখাও দিনের পর দিন সমৃদ্ধ হয়ে উঠছে, আমরা সকলে পড়ছি এবং বন্ধুদের বলবো আপনারাও পড়ুন। আজ আমাদের দুই হুজুরের গপ্পের এই আসরে আমার সঙ্গে ছিলেন সরোজ দরবার, বিশিষ্ট কবি, গদ্যকার এবং পাশাপাশি সাংবাদিক। চুটিয়ে আড্ডা হলো, কিন্তু ওই যে বারবার বলি, সময় আজকে একেবারে শেষ হয়ে গিয়েছে, তাই আবারও কোনো একদিন আড্ডার আসর সাজিয়ে আসবো। আজকের মতন বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন আর দুই হুজুরের গপ্পে থাকুন। নমস্কার। স্বল্প একটু গল্প হলে দিনটা জমে ক্ষীর, শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়, ভাই কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে।
ছুটি টাটকা